পথে চলে সারা পৃথিবী আর সবাইকে বলে যাচ্ছে তোমার এত স্পর্ধা তবে ধরস্ত্র বাচ্চা শাহ সেকেন্দার তুমি তো আমাকে তুমি চেনো না যে আমি তোমার কি আর কে আমি তোমার সাথে আমি যুদ্ধ করতে আমি লজ্জা বোধ করি তাই আমি তোমার পিতার বয়সের লোক তোমার আমার সাথে তোমার যুদ্ধ করতে একটু চিন্তা ভাবনা করার দরকার। আমার কোনো চিন্তা ভাবনার সময় নয়। আমার বাবার বন্ধু কেন আমার দাদার বন্ধু হয়ে আমি ছেড়ে দেবো না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার অস্ত্র নামাও, আমি অস্ত্র নামিয়ে দিচ্ছি। তোমার ইচ্ছা তোমার কর নিতে এই পাশে দাঁড়িয়ে থাকো, আমি তোমার কর নিয়ে আসছি, তোমাকে আমি কর দেবো। কিন্তু তুমি অস্ত্র আমার সাথে অস্ত্র নামালে আমার লজ্জা বোধ হয়। এই রইল তোমার অস্ত্র। আমি অস্ত্র লাগবে না, আমি তোমার কর চেয়েছো, কর দেব। বিশ্ব জগতে কোনো রাজা কোনো বাচ্চা এমন কর দেয়নি। আজ তোমাকে আমি সেই কর দেব যা বিশ্ব জগতে ইতিহাসের পাতায় লেখা পাবে যে বলিরাজ একদিন কর দিয়েছিল। তুমি এই স্থানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার কর নিয়ে আসছি। ইচ্ছা করলাম আমার কর দিলাম। আমি ভিতর বাড়ি গিয়ে আমার পরিবারের সাথে চিন্তা ভাবনা করে দেখলাম তোমার কর দেওয়ার চাইতে তোমার সাথে যুদ্ধই আমার ভালো। ঠিক আছে, আমি ধরস্ত্র করিব, এইবার বুঝবো কার বাহুতে কত শক্তি করেছো ধারণ। বাজাও বাজাও রণভেরি। শেষ করে দিতে পারতাম, কিন্তু তা আমি করতে চাই না। বলে বড় শর্তে কর দেবে কিনা? করকে খোলাম কচি যে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। কর চেয়েছো, আমার বয়স হয়েছে, আমার বার্ধক্যকাল। তোমাকে যৌবন কালে যদি পেতাম তাহলে আমি দেখতাম তুমি কত বড় যোদ্ধা হয়েছ। আমার যুদ্ধের সম্বন্ধে জানতো তোমার পিতা যে আমি কত বড় যোদ্ধা ছিলাম। আমার বয়স হয়েছে, হাত চলতে পা চলে না, পা চলতে হাত চলে না, তাই তো আমি যুদ্ধ করতে পারলাম না। তোমার কাছে আমি যুদ্ধে পরাজিত শিকার হয়েছি, কিন্তু রাজকর দেওয়ার মতন আমি শিকার তো হব না। বাচ্চা সেকেন্দার সারা পৃথিবী এমন রাজা বাচ্চার সঙ্গে যুদ্ধ করে নেই। আমি ইচ্ছা করলে এবার এই পৃথিবীটা আমি আপনাকে ঘোড়ায় লঞ্চিত করে দিতে পারতাম, তা করতে চাই না। কর দেবে কিনা বলো? আমি রাজকর দেবো না, আমি মুখে একবার বলেছি রাজকর দেবো না, তাই দেবো না। রাজকর দেবে না? রাজকর কি করে আদায় করতে হয় বাচ্চা সেকেন্দার ভালো করে জানাচ্ছে। কোথায় উদির সাহেব? সালাম যাবো না, সালাম। উদির সাহেব এই বলে সহ্যে রাত দেবে না, একে চামক মেরে দেওয়া শব্দ করে ফেলো। ঠিক আছে যাবারা, ওই বলিরাজের সঙ্গে আমারও অনেক হিসাব কিতাব আছে। বাচ্চা শাহ সেকেন্দার তোমার তো এই বোধ নেই, তুমি তো বুঝতে পারবে না। তবে যখন তুমি হাতে চাবক নিয়ে উঠিয়ে এসেছে আমার পর চাবক মারতে, আমি পিঠ পেতে দেবো চাবক মারতে, কিন্তু তোমার বাবাকে আমি অপমান করতে পারবো না। এই রাজ্যটা যেদিন আমাকে আমার হাতে তুলে দিয়েছিল সেদিন আমার মস্তকে সোনার মুকুট তুলে দিয়েছে তার নিজে হাতে, তাই আমি তার নিজে হাতে আমি আমার মুকুট তুলেছে, আমি তার মুকুটটা কেন অসম্মান করতে পারি না? তাই আমি তার মুকুট আমি ফেলে দিচ্ছি। এবার আমি বলিরাজ হচ্ছি। আমি এই রইল আমার
হ্যাঁ যাবেন বাচ্চা, তোমার সত্য রক্ষা করতে পারলাম না, তাই তোমার মুকুট নামিয়ে দিয়েছি। আমি এখন মৃত্যু পথের যাত্রী, আমি চলে যাবো মৃত্যুর পথে। হে বাচ্চা যাবেন বাচ্চা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার পণ রক্ষা করতে পারলাম না। তুমি মারবে মারো, হুঙ্কার না ছেড়ে তুমি নীরবে আমার জীবনটাকে তোমার কাছে আমি বিসর্জন দিলাম। তোমার ইচ্ছায় আমি পিঠ পেতে দিচ্ছি, তোমার যত ইচ্ছা তুমি চাবো মারো মারো। তাহলে আপনি কর দিবেন না? তুমি চাপত দিয়ে আবার কর নিতে এসেছো? বলো না, কোনো সময় আছে, কর দিয়ে দিন। তুমি একবার, দুইবার, তিনবার বলেছি, বলিরাজের সম্বন্ধে তোমার বোধ হয় অবগত নেই। তুমি তো বাচ্চা মানুষ, আমি কত গভীরের দিকে কথাটা বলছি তুমি চিন্তা ভাবনা করে দেখো। আমার জীবন চলে যাবে, আমার মুখের সত্যকে রক্ষা করতে পারে না। তুমি কি বাচ্চা শাহসেকেন্দারকে পেয়েছো? বাচ্চা শাহসেকেন্দার যেমন তার পিতার সত্য রক্ষা করতে পারেনি, আমি আমার মুখের সত্য রক্ষা করতে পারি না। তুই এখানে এলি কেন? হয়নি কিছু, রাজ্যের ব্যাপার। আমি বলে এই রাজ্যের কর দিতে হবে। জীবনে যেখানে নাকি নিষ্কর রাজ্য, আজ নতুন করে এসেছে রাজ্যের কর নিতে। তুই কি করে ভাবলি বৃথা অনুরোধ করিস? তুই, আমি হিন্দু রাজা, এ পর্যন্ত কাউকে কর দেই নাই, আর নতুন করে আবার কর দেবো না। কি করে ভাবলি বলিয়াস পালিয়ে যাবে? বলিয়াস পালাতে শিখেনি জীবনে, তবে সিঙ্গালের মতন পালিয়ে যাব না। সিংহের মতন একদিন বেঁচে থাকবো, তাও ভালো। তবে তুই অন্দরমহল হতে এখানে ছুটে এসেছিস, চল চল, তোকে আমি অন্দরমহল পালিয়ে যাবে, পালিয়ে যাবে। আরে বাচ্চা বেরো না, আরে বাদশা বেরো
সম্মান ইজ্জত নিয়ে এখান থেকে পালিয়ে যা। আমার তুচ্ছ জীবন না না তুমি এমন কথা বলবে না বাবা। হয়তো যদি হয়, আমরা দুজনে একসাথেই বলবো বাবা। তবে যে আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না বাবা। ওকে যাবো না। আমি আপনার হস্ত ধরে পায়ে পড়ি। এবার আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন যাবো না। ক্ষমা, শোনো রাজকন্যা, আমি তোমার বাবাকে ক্ষমা করতে পারি মাত্র একটি শর্তে। ওদের শর্ত মানিস রে মা, ওরা শর্ত ভালো দেবে না। যে পণ নিয়ে এসেছে আমি বুঝতে পেরেছি বাবা। ওদের পণ বড় ভালো নয়। আমি তো তোমার তোমার কষ্ট জাত সইতে পণ পারছি না মানবো না। বাবা। জলাঞ্জলি তুমি দেবে এখানে দাঁড়িয়ে এই থাকো পণ বাবা। নিয়ে এসেছে, তুই এখান থেকে চলে যা মা। জাপানের এমন কি শর্ত বাবা? আমি একবার শুনে আসি বাবা। বুঝতে পারবি না এখানে তুই। দাঁড়িয়ে থাকো বাবা। পারবি তুমি না। এখানে দাঁড়িয়ে থাকো। ওকে যাবো না। আপনার এমন কি শর্ত যাবো না? আপনি যে আমাকে বলুন, আমি যখন আপনার পালন করে দেবো, বলুন যাবো না। সত্যই পালন করে হ্যাঁ, নেবে। বলুন। তাহলে শোনো রাজকন্যা, তুমি যদি আমাকে স্বামী বলে গ্রহণ করতে পারো, হ্যাঁ। তোমার তোমার বাবা আমাকে জানো। কোথায় বলবে? হে ভগবান, মানে তুমি এই শোনার আগে কেন আমাকে মৃত্যু তুই দিলে? আমার মান সম্মান ইজ্জতের আমি দিকে এখন তাকালি কি রে। করবো বাবা? তুই যদি রায় আমি যাবি, এখন কি করবো? আমি এখন এই উজিরের কাছে আমার জীবন বিসর্জন দেব। তবু আমি তোকে না। ওর সাথে তোর বিয়ে দেব দিতে উজির সাহেব, না। ও সত্যি রাজি হবে না। ছয় এবার ছয় বলছে, আমি এই এই আমি শিরোচ্ছেদ না, যাবা না। শিরোচ্ছেদ করে না। না, তবু আমি না না হবে না। কি বলছো বাবা? সুজা দিলে কি ওঠে না, ছাগল রেখে দিতে হয়। ওই বলিরাজকে আমি ফাঁসির দ্বারা মেরে ফেলবো। করলি তুই উজির সাহেব, এতটুকুই তুই বুঝতে পারলি রোগের ছলো না। আমার জীবন নিতে আসেনি, নিতে এসেছে আমার মান সম্মান ইজ্জত। আরে আমি তা করেছি বাবা। আমি তো তোমার মঙ্গলের জন্যই করেছি আমার বাবা। মঙ্গলের জন্য করলি না, আমাকে হারাতে করলি। আমি বুঝতে পারলাম না। আমি যে মান সম্মানের ভয়তে আমি দেশত্যাগ করবো বুঝতে পেরেছি। উজির সাহেব, আজ আপনি প্রথমে ত্যাগ করে দিলে। আপনি আজ হয়তো আমার বাল্য বয়সের বন্ধু। উজির সাহেব, বলুন যে, ওই বলিরাজের সঙ্গে আপনি কর্তব্যের খাতির অনেক বেয়াদবি করেছেন। এবার ওই বলিরাজ কাছে আপনি ক্ষমা চেয়ে নিন। ঠিক আছে যাবো না, আমি ক্ষমা চেয়ে নেবো। আর কি কিছু বলবো? আরেকটি কথা, আজ থেকে এই সারা হঠাৎ করে রাজকরাপুরে বলিরাজকে বলে দেবেন মৌকুব করে দিলাম। ঠিক আছে যাবো না। মহারাজ, তুই তো নাটের গুরু। কর্তব্যের খাতিরে আপনার সঙ্গে আমি অনেক বেয়াদবি করেছি মহারাজ। আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আইন আইন নয়, বেআইনের কর্তব্য তুমি যে কাজ করেছো শুনুন মহারাজ, তাতে তোমার ক্ষমার অযোগ্য। তবে তোমাকে আমি ভালোবেসেছি, তাই তোমাকে আমি আর বক্ষে জায়গা দেব। এসো। শত হলেও আপনি আমাদের এখন দেওয়াল মশাই। শুনেন, আমাদের রাজা আর একটা ঘোষণা করেছে, যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন এই আপনার এই পাতালপুর আর কেউ কর চাইতে আসবে না, নিষ্কর। জীবনেও রাজকর দেওয়া লাগবে না, আমি জানি তা। এই রাজ্যটা নিষ্কর করা ছিল জাভেদ বাদশার দেওয়া। জাভেদ বাদশার বলেছিল যতদিন বলে আজ তুমি জীবনে বেঁচে থাকবে এই রাজ্যে কোনো কর দিতে হবে না। কিন্তু বাদশা শাহজাহানের কানে সে কথা ভুলে গেছে, পিতার সত্য রক্ষা করতে পারলো না। তাই এসেছে আমার মেয়ের লোভে, রাজ্যের লোভে আসেনি। তাই আমি রাজ্যের দরকার নেই আমার। মেয়ের চেয়েছে, মেয়ে দিয়ে দেবো। আচ্ছা, আপনি যখন মেয়ের লোভে এসেছি, মেয়ে যখন দিয়েছেন, এখন আপনি এখানে চুপ করে মেয়েটা তার হাতে সঁপে দিন। মহারাজ, বলুন উজির সাহেব। আপনি রাজকন্যাকে নিয়ে দেশে ফেরার ব্যবস্থা করুন। আমি প্রথমা যে ময়ূরপঙ্খী নাও সাজিয়ে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে উজির সাহেব, জলের আপনি আমার জন্য সবাই। ওই ময়ূরপঙ্খী নৌকা সাজিয়ে আপনি প্রথম আজ বসে থাকবেন। হ্যাঁ, এসো এসো বাপ। এই যে আমার মান সম্মান ইজ্জত তুমি তো
যতটুকু রাখবার রাখছো, আমার কন্যাকে আমি তোমার হাতেই তুলে দিলাম। ও সসম্মানে রেখো, আমার তোমার খোঁজ করতে হবে না, আমার দুই চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবো। শোনো রাজকন্যা, এবার তোমার বাবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো, আমি তোমাকে নিয়ে আমার দেশে ফিরে যাব। ওগো বাবা, মাও জোবা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন এ বাবা। কি বলছিস তুই? বাবা, এই বিশ্ব জগতে কোনো পিতা পারেনি। এখানে যত পিতা আছে সবারই একটি করে কন্যা থাকতে পারে, 2 জন 3 জন 5 জন কন্যা থাকতে পারে। তারা কোনোদিন তার মেয়েকে হাসি মুখে বিদায় দেয়নি। আর তুই তো আমার একমাত্র কন্যা, তোকে আমি কেমন করে বিদায় দিব? বিদায় তো আমাকে দিতেই হবে বাবা। আমার জীবনের মনের আশা ছিল এই রাজ্যের অবিশ্বরী করে আমি সন্ন্যাস হয়ে যাব, কিন্তু আমার মনের স্বপ্ন আমার পূরণ হলো না। আজ হোক কাল হোক, আমার যে ওই স্বামীর ঘরে যেতেই হবে বাবা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন বাবা। পারবো না, আপনি আমাকে হাসি মুখে পারবো না। বিদায় দাবি